Thank you and welcome all again to my class. আজকে আমরা জ্যামিতির একটি নতুন অধ্যায় আলোচনা শুরু করব যার নাম বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থিওরেমস রিলেটেড টু সার্কেল। এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আলোচনা করতে গেলে প্রথমেই বৃত্ত সম্পর্কে স্বচ্ছ ও সঠিক ধারণা অর্জন করা অত্যন্ত জরুরি। তাই প্রথমেই আমরা জানব বৃত্ত কাকে বলে, বৃত্তের বিভিন্ন অংশের নাম কি বা এদের বৈশিষ্ট্যই বা কী। তো বৃত্তাকার বস্তুর উদাহরণ কি? বৃত্তাকার বস্তুর উদাহরণ হলো চুড়ি, রিং, হাতের বালা ইত্যাদি। ফুটবল না, ফুটবল নয়, ফুটবল গোলাকার বস্তু, ত্রিমাত্রিক, এর আয়তন রয়েছে। বৃত্ত দ্বিমাত্রিক বা সমতলিক, এর কোনো আয়তন নেই। বৃত্তের বৃত্তাকার ক্ষেত্রফল রয়েছে। তো বৃত্ত বক্ররেখা দিয়ে তৈরি, বৃত্ত বক্ররেখা দিয়ে তৈরি। আবার এই বক্ররেখার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মানে হলো এই বক্ররেখা সমতলের উপর কোনো বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে, সবসময় সমান দূরত্ব বজায় রেখে বাঁকে এবং পূর্ণ আবর্তন করে। ফলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। মানে এই বক্ররেখাটিও সমতলে থাকবে এবং ওই সমতলেরই কোনো বিন্দু থেকে সব সময় সমান দূরত্ব বজায় রেখে পূর্ণ আবর্তন করবে। কখনো ওই বিন্দুর কাছে চলে যাবে না, কখনো দূরে চলে আসবে না, সর্বদাই ওই বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে পূর্ণ আবর্তন করবে। সমতলিক বলা হয় কারণ এমনও করা যায় যে একটা ফুটবল, তার কেন্দ্রবিন্দু আছে, গোলকের কেন্দ্রবিন্দু আছে। তো গোলকের বহির্পৃষ্ঠে যদি একটা আঁকাবাঁকা বক্ররেখা টানি এপার থেকে ওপার, সেই বক্ররেখারও কেন্দ্রবিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব, কিন্তু সেই বক্ররেখাকে বৃত্ত বলা যাবে না, কারণ সেই বক্ররেখা সমতলিক নয়। একই সমতলে বিন্দুটিও থাকবে, ওই সমতলেই বক্ররেখাটি বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে পূর্ণ আবর্তন করবে, তবেই তাকে বৃত্ত বলে। আর রেখা, সে বক্ররেখাই হোক আর সরল রেখাই হোক, অসংখ্য বিন্দু দিয়ে গঠিত। তাই বৃত্তের সংজ্ঞা এভাবেও বলা যায় যে বৃত্ত কোনো সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি, যারা প্রত্যেকে ওই সমতলের কোনো এক বিন্দু থেকে প্রত্যেকেই সমদূরবর্তী। এই বক্ররেখাটা অসংখ্য বিন্দুর সমষ্টি, প্রত্যেকটা বিন্দু সমতলের এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে রয়েছে, তবেই একে বলা হয় বৃত্ত। তো কি লিখলাম বোর্ডে? কোনো বক্ররেখা কোনো সমতলের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে পূর্ণ আবর্তন করলে যে জ্যামিতিক চিত্র উৎপন্ন হয় তাকে বৃত্ত বলে। অথবা এরকমও বলা যায় সমদূরবর্তী। বৃত্ত কোনো সমতলে অবস্থিত অসংখ্য বিন্দুর সমষ্টি। এই সমতলের মধ্যে আছে অসংখ্য বিন্দুর সমষ্টি। এই বিন্দুগুলোর বৈশিষ্ট্য কি? ওই সমতলেরই কোনো এক বিন্দু থেকে প্রত্যেকেই সমদূরবর্তী। অসংখ্য বিন্দুগুলি এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে রয়েছে, তবেই এই চিত্রকে বলা হয় বৃত্ত। এই বৃত্ত, একটা বৃত্তের ভিতরের বৃত্তাকার ক্ষেত্র রয়েছে, এটা হলো বৃত্ত, এবং এটা হচ্ছে বাইরের অংশ, বৃত্তের বাইরের অংশ। মানে তিনটি অংশ এখানে দেখা যাচ্ছে। আমরা এরপরে জানব
যে বৃত্তের বিভিন্ন অংশের নাম এবং তাদের বৈশিষ্ট্য। তো প্রথমেই আসছে যেটা, এই মাঝের বিন্দুটাকে বলা হয় কেন্দ্র বা কেন্দ্রবিন্দু। একে ও অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। তো কেন্দ্র কাকে বলে যদি প্রশ্ন আসে, বা কেন্দ্রের সংজ্ঞা কি, সেন্টার যাকে বলছে, বক্ররেখা কোনো সমতলের যে বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে পূর্ণ আবর্তন করলে বৃত্ত তৈরি হয়, সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র। কি বললাম? বক্ররেখা সমতলে যে নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে পূর্ণ আবর্তন করলে বৃত্ত উৎপন্ন হয়। বক্ররেখা সমতলে যে নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে পূর্ণ আবর্তন করলে বৃত্ত উৎপন্ন হয়। ওই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে, সেন্টার। বানিয়ে বানিয়ে বলা যাবে, বৈশিষ্ট্য বুঝে বুঝে। তো কেন্দ্র বা সেন্টার, একে সি বা ও অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। এবং কেন্দ্রবিন্দু আর বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু, এটা হচ্ছে বৃত্ত, অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। তো বৃত্তের যে কোনো বিন্দু আর কেন্দ্রবিন্দু যদি যোগ করা হয়, তো এই রেখাকে বলা হয় ব্যাসার্ধ। কি বলা হয়? ব্যাসার্ধ। রেডিয়াস কেন্দ্রবিন্দু আর বৃত্তের অপর যে কোনো বিন্দু, বৃত্তের উপরে অবস্থিত যে কোনো বিন্দু আর কেন্দ্রবিন্দু, এদের মধ্যে সংযোগ করলে সংযোজক রেখাকে বলা হয় ব্যাসার্ধ। সংযোজক রেখাকে ব্যাসার্ধ বলে। কেন্দ্রবিন্দুর নাম ছিল এখানে ও, আর ব্যাসার্ধ হচ্ছে ও এ। ও এ। এই ব্যাসার্ধের দৈর্ঘ্যকে আর অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। ব্যাসার্ধের দৈর্ঘ্যকে আর অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। কোনো নির্দিষ্ট বৃত্তের বা একটি বৃত্তের একই মানের অসংখ্য ব্যাসার্ধ থাকে। কেন্দ্রবিন্দু আর এখানে অসংখ্য বিন্দু রয়েছে, তাই অসংখ্য বিন্দুর প্রত্যেকের সঙ্গে কেন্দ্রবিন্দুর যোগ করা যায়, তাই অসংখ্য ব্যাসার্ধ পাওয়া যাবে। কিন্তু একই বৃত্তের অসংখ্য ব্যাসার্ধের প্রত্যেকের মান সমান, এদিককার ব্যাসার্ধ এদিককার ব্যাসার্ধ প্রত্যেকটি ব্যাসার্ধ সমান। তো একটি বৃত্তের একটি কেন্দ্রবিন্দু থাকে, একটি বৃত্তের একটি কেন্দ্র, কিন্তু একটি কেন্দ্রওয়ালা একাধিক বৃত্ত কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। যেমন এটা একটা বৃত্ত মনে করলাম, এর বাইরে আরেকটা বৃত্ত, তার বাইরে আরেকটা বৃত্ত, প্রত্যেকের কেন্দ্র এখানে। কম ব্যাসার্ধের প্রথম বৃত্ত, তার একটু বেশি ব্যাসার্ধের আরেকটি বৃত্ত, আরও বেশি ব্যাসার্ধের আরেকটি বৃত্ত, কিন্তু প্রত্যেকের কেন্দ্রবিন্দু একটি। তাই একটি কেন্দ্রবিন্দুর অসংখ্য বৃত্ত তৈরি করা যায় আলাদা আলাদা ব্যাসার্ধযুক্ত। এই বৃত্তগুলিকে বলা হয় এককেন্দ্রীয় বৃত্ত।
এদের কেন্দ্র এক। কিন্তু একটি বৃত্তের একাধিক কেন্দ্র হয় না, একটি বৃত্তের একটিই কেন্দ্র হবে। এখানে একটি কেন্দ্র হবে না, কারণ এদিকে কম দূরত্ব, এদিকে বেশি দূরত্ব। বক্ররেখা সর্বদাই সমান দূরত্ব বজায় রাখবে ওই বিন্দু থেকে, তাই একটি বৃত্তের একটি নির্দিষ্ট কেন্দ্র থাকে। এরকম বৃত্তগুলিকে কি বলা হয় বললাম? এক কেন্দ্রীয় বৃত্ত বা এক কেন্দ্রিক বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত। এরপরে জানবো আমরা ব্যাস, ডায়ামিটার। ব্যাস কাকে বলে? ব্যাসার্ধ, অর্ধ শব্দ রয়েছে, তো ব্যাসার্ধের দ্বিগুণকে ব্যাস বলা হয়। এই যে ব্যাসার্ধ রয়েছে তাকে ডবল করে দিলেই ব্যাস তৈরি হয়। এর আবার সংজ্ঞা কি করে বলা যায়? কোনো বৃত্তের কেন্দ্রবিন্দু এবং বৃত্তের দুটি বিপরীত বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস বলা যায়। তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। আর যদি সংজ্ঞা বলতে চাই কীভাবে বলবো? কেন্দ্রবিন্দু দিয়ে যায় এবং বৃত্তের দুই বিপরীত বিন্দু সংযোগকারী যে সরল রেখা তাকে বলা হয় ব্যাস। ব্যাস ডি, ডায়ামিটার যেহেতু ব্যাসের ইংলিশ, তাই ডি ইকুয়ালস টু 2r। ব্যাসের দৈর্ঘ্য যদি ডি হয় তাহলে সেটা কী হবে? ব্যাসার্ধের দ্বিগুণ, তাই ডি ইকুয়াল টু 2r। এবার আমরা জানব পরিধি। ধীরে ধীরে সবই জানবো, তো এরপরে জানবো পরিধি। পরিধি আর কিছুই না, বৃত্তের বক্ররেখা তার যতটা দৈর্ঘ্য, খুলে দিলে বক্ররেখাটাকে লম্বা করে দিলে যতটা দৈর্ঘ্য হবে, এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের বক্ররেখার যে দৈর্ঘ্য তাকে বলা হয় পরিধি। বৃত্তের বক্ররেখার দৈর্ঘ্যকে বলে পরিধি। বৃত্তের বক্ররেখার দৈর্ঘ্যকে কি বলে? পরিধি। এরপরে জানবো আমরা জ্যা কাকে বলে। খুব সহজ বিষয়, যে বৃত্তের উপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে জ্যা বলে। বৃত্তের উপরে অসংখ্য বিন্দু রয়েছে, যে কোনো দুটি বিন্দুকে যদি যোগ করি তাহলে যে সরলরেখা পাই এটি একটি জ্যা, এটি আরেকটি জ্যা। কিন্তু এটি জ্যা নয়, কারণ জ্যা হবে বৃত্তের উপরে অবস্থিত অসংখ্য বিন্দুর মধ্যে যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী সরলরেখা। বৃত্তের উপর অবস্থিত দুটি বিন্দুর সংযোগকারী সরল রেখাকে জ্যা বলে। কর্ড, এটা যদি নাম দিই আমি এ, এটা পি, এটা বি, এটা সি ইত্যাদি, তাহলে এ পি বি সি যে কোনো দিকে নেওয়া যায়। এটি একটি জ্যা, মনে করলাম এক্স ওয়াই। তাহলে একটি বৃত্তের অসংখ্য জ্যা থাকতে পারে, একই মানেরও অসংখ্য জ্যা থাকতে পারে। এদিকে যত দৈর্ঘ্যের নিলাম আরও অন্যান্য দিকে ওই দৈর্ঘ্যের জ্যা নিতে পারি। তাহলে একটি বৃত্তের একই মানের বা ভিন্ন মানের অসংখ্য জ্যা থাকতে পারে। এবার এই বিন্দু থেকে
এই বিন্দু যোগ করলাম, এটা কি জ্যা? হ্যাঁ, এটিও জ্যা, কারণ বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু, এই বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, এই বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, তাদেরকে যোগ করেছি এই রেখা দিয়ে, তো এটিও জ্যা। এটা হচ্ছে বৃহত্তম জ্যা, সব থেকে বড় জ্যা, যার অপর নাম ব্যাসও বটে, ব্যাসও বলা যায়। তাই বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। এরপরে জানবো আমরা বৃত্তচাপ। বৃত্তের বক্ররেখাটা পুরোপুরি হলে সেটাই বৃত্ত। তো বৃত্তের বক্ররেখার এক টুকরোকে, একটি অংশকে, মনে করলাম এদিকে আমি এক্স দিলাম, এদিকে ওয়াই দিলাম, তো টোটাল বক্ররেখাটা হচ্ছে বৃত্ত। সেই বৃত্তের একটা অংশ, এই অংশকে বলা হয় বৃত্তচাপ। এক্স ওয়াই একটি বৃত্তচাপ। ছোট বৃত্তচাপকে বলে উপচাপ, আর অধিক বা বেশি বা বড় বৃত্তচাপকে বলা হয় অধিচাপ। তো বৃত্তের বক্ররেখার একটি অংশকেই বৃত্তচাপ বলে। বড় বৃত্তচাপকে অধিচাপ বলে। মেজর আর্ক এক্স ওয়াই যদি বলি, তো এই দিক দিয়ে যাব না এই দিক দিয়ে যাব? এদিক দিয়ে যদি এক্স থেকে ওয়াইয়ে যাই তাহলে অধিচাপ পাই, এদিক দিয়ে যদি এক্স থেকে ওয়াইয়ে যাই তাহলে উপচাপ পাই। তাই যাওয়ার পথ ভায়াটাকে বোঝানোর জন্য এদিকে পি দিয়ে দিলাম, তাহলে এক্স পি ওয়াই, এক্স পি ওয়াই, এটা হচ্ছে অধিচাপ উদাহরণ। আর ছোট বৃত্তচাপকে উপচাপ বলে। এক্স ওয়াই, অথবা যদি ইচ্ছা হয় এখানে আমি কিউ দিয়ে দিতে পারি, এক্স ওয়াই বা এক্স কিউ ওয়াই এরকম দিতে পারি। আর যদি কোনো কারণে দুটি বৃত্তচাপ সমান হয়ে যায়, দুটি বৃত্তচাপ সমান হলে কি হবে? এদিকেও যতটা বৃত্তচাপ আছে ওদিকেও ততটাই বৃত্তচাপ আছে, তার মানে এক্স এবং ওয়াই এখানে থাকবে না, ব্যাসের ডায়ামিটারের দুই প্রান্ত বিন্দু হবে এক্স ওয়াই। তাহলে ওইদিকে অর্ধেকটা বাঁকা লাইন বক্র রেখা থাকবে, বা ওইদিকে অর্ধেকটা বৃত্তচাপ থাকবে, এদিকে অর্ধেকটা বৃত্তচাপ থাকবে, তখন সেই বৃত্তচাপকে কি বলা যাবে? সেমি সার্কেল, অর্ধবৃত্ত। যদি দুটি বৃত্তচাপ সমান সমান হয়ে যায় তখন পাওয়া যাবে অর্ধবৃত্ত। তাহলে দুটি বৃত্তচাপ সমান পরিমাণে হয়ে গেলে প্রত্যেকটা অংশকে বলা হয় অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। এরপরে আমরা জানব বৃত্তাংশ। সেগমেন্ট। বৃত্তাংশ কি? বৃত্তের অংশ। বৃত্তের ভিতরে যে বৃত্তাকার ক্ষেত্র রয়েছে, এটা বৃত্তাকার ক্ষেত্র, এটা বৃত্ত, এটা বাইরের অংশ। তো বৃত্তের ভিতরে যে বৃত্তাকার ক্ষেত্র রয়েছে, বৃত্তের যে কোনো জ্যা, দুটি বিন্দু, বৃত্তের যে কোনো জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি অংশে বিভক্ত করে। একটা জ্যা যদি টানি, বৃত্তাকার ক্ষেত্রটা দুই টুকরা হয়ে যাবে, এর প্রত্যেকটি টুকরাকে বলা হয় বৃত্তাংশ। এটি একটি বৃত্তাংশ, এটি একটি বৃত্তাংশ। এই একইভাবে ছোট বৃত্তাংশকে
উপবৃত্তাংশ বলে, মাইনর সেগমেন্ট, আর বড় বৃত্তাংশকে মেজর সেগমেন্ট বা অধিবৃত্তাংশ বলে। তাহলে বৃত্তাংশের সংজ্ঞা কি? বৃত্তাংশ ছোট বৃত্তাংশকে উপবৃত্তাংশ, মাইনর সেগমেন্ট, এবং বড় বৃত্তাংশকে অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট বলে। তাহলে এটা হচ্ছে উপবৃত্তাংশ, এটা হচ্ছে অধিবৃত্তাংশ। আমরা ধীরে ধীরে জানব যে সমপরিমাণ বৃত্তচাপ, এদিকে যে বৃত্তচাপ নিয়েছি অন্যদিকে যদি সেই পরিমাণ বৃত্তচাপ নিই একই বৃত্তের, তাহলে এই বৃত্তচাপ যত লম্বা জ্যাকে ধারণ করে ওই সমপরিমাণ অন্যদিকের বৃত্তচাপ সেই পরিমাণ জ্যাকে ধারণ করবে। অথবা বলতে পারি এই বৃত্তের এই দৈর্ঘ্যের যে অসংখ্য অঙ্কন করা যায় প্রত্যেকটি যে সমদৈর্ঘ্যের বৃত্তচাপকে ছেদ করবে, সমদৈর্ঘ্যের বৃত্তচাপকে ছেদ করবে এই সমদৈর্ঘ্যের জ্যাগুলি। বৃত্তকলা, সেক্টর, কোন বৃত্তের একটি বৃত্তের কতগুলো ব্যাসার্ধ থাকে? একই মানের কিন্তু অসংখ্য ব্যাসার্ধ থাকে, এদিকে এদিকে সর্বদিকেই ব্যাসার্ধ অঙ্কন করা যায়। তো একটি বৃত্তের দুটি ব্যাসার্ধ, একটি বৃত্তের দুটি ব্যাসার্ধ ও এ এবং ও বি মনে করলাম, এবং একটি বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্তকলা বলে। এটি একটি বৃত্তকলা, আর বাইরে যেটা পড়ে থাকলো সেটা আর একটি বৃত্তকলা। তাহলে বৃত্তকলার সংজ্ঞা কীরকম দেওয়া যায়? কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধ মানে একই মানের, কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বা ও একটি বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বৃত্তকলা বলে বা সেক্টর বলে। তো এই দুটি ব্যাসার্ধ টোটাল বৃত্তাকার ক্ষেত্রকে দুটি সেক্টরে ভাগ করছে, একটা ছোট বৃত্তকলা, একটা বড় বৃত্তকলা। ছোট বৃত্তকলাকে বলা হয় ছোট বৃত্তকলা, মাইনর সেক্টর। ছোট বৃত্তকলা মানে মাইনর সেক্টর, আর বড় বৃত্তকলা মেজর সেক্টর। এরপরে জানবো আমরা ট্যানজেন্ট, স্পর্শক। স্পর্শক, ট্যানজেন্ট, জাস্ট টাচ মি। একটা বহিস্থ রেখা, একটা বহিস্থ রেখা বৃত্তের বাইরের রেখা যদি বৃত্তকে জাস্ট স্পর্শ করে,
ছেদ বা ভেদ না করে, আনটাচ না থাকে, জাস্ট বৃত্তকে বেঁকে গেল, একটু স্কেল দিয়ে টানতে হবে, জাস্ট বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ করবে এমনভাবে যে কেন্দ্রবিন্দু এবং সেই বিন্দুর সংযোগকারী ব্যাসার্ধের সঙ্গে এই বাইরের সরল রেখাটি লম্বভাবে থাকবে, 90 ডিগ্রি কোণে থাকবে। কি বললাম? কোনো বৃত্তের বহিস্থ কোনো রেখা বৃত্তের কোনো বিন্দুতে এমনভাবে স্পর্শ করে যাতে কেন্দ্রবিন্দু এবং সেই বিন্দুর সংযোগকারী ব্যাসার্ধের সঙ্গে এই রেখাটি লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে থাকবে। তবে এই বহিস্থ রেখাকে বলা হয় এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক। জাস্ট টাচ করবে, না ভিতরে ছেদ করবে না ফাঁকা গ্যাপিং থাকবে, জাস্ট টাচ করবে, তাতে এই বিন্দু আর কেন্দ্রবিন্দু যোগ করলে পরস্পর লম্ব হবে ব্যাসার্ধ আর স্পর্শক। তাহলে স্পর্শকের সংজ্ঞা কিভাবে দেওয়া যাবে? বৃত্তের বহিস্থ কোনো সরল রেখা বৃত্তের কোনো বিন্দুতে এমনভাবে স্পর্শ করে যাতে বৃত্তের কেন্দ্রবিন্দু এবং ওই বিন্দুর সংযোগকারী ব্যাসার্ধ তাহলে ওই রেখাকে স্পর্শক বলে। ও পি, এটা এ বি, তাহলে এ বি স্পর্শক, লম্ব হচ্ছে পিও বা ওপি, এভাবে বলা যায়। এরপরে জানবো আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কাকে বলে? কোনো বৃত্তচাপ, মনে করলাম এখান থেকে এখান, কি নাম দিব? এক্স ওয়াই। কোনো বৃত্তচাপ তার সম্মুখ ভাগে এক্স এবং ওয়াই এর সম্মুখ ভাগে বৃত্তের যে কোনো বিন্দুতে, মনে করলাম এই বিন্দুতে, অথবা এই বিন্দুতে কোনো বৃত্তচাপ তার সম্মুখ ভাগে বৃত্তের যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, মনে করলাম এটা এই এ, এটা বি, তাহলে এই কোণটার নাম কি? এক্স এ ওয়াই, এটার নাম এক্স বি ওয়াই। দুজনেই এই বৃত্তচাপের উপর অবস্থিত এবং বৃত্তের বিন্দুতে গিয়ে তৈরি হয়েছে কোণটি। তাহলে বৃত্তের কোনো বৃত্তচাপ তার সম্মুখভাগে বৃত্তে যে কোণ উৎপন্ন করে যে কোনো বিন্দুতে, সেই কোণকে বলা হয় বৃত্তস্থ কোণ বা এর অপর নাম পরিধিস্থ কোণ। কি বললাম? কোনো বৃত্তচাপ তার সম্মুখভাগে বৃত্তের যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। তাকে ওই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ বলে। যেমন এক্স ওয়াই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ কটি হতে পারে? অসংখ্য হতে পারে। অসংখ্য বিন্দু রয়েছে, এক্স এ ওয়াই বা এক্স বি ওয়াই ইত্যাদি। এবং পরবর্তীতে আমরা প্রমাণ করব একটি বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত যতগুলি বৃত্তস্থ কোণ থাকবে প্রত্যেকেই সমান।
এই কোণটি যত এই কোণটিও তত। অথবা এমনও হতে পারে এই বৃত্তের ব্যাসার্ধ যত তত ব্যাসার্ধের যদি আরও অনেকগুলা বৃত্ত থাকে, এর বৃত্তচাপের উপর যে বৃত্তস্থ কোণগুলি আছে ওই সমান ব্যাসার্ধের অপর বৃত্তের সমান বৃত্তচাপের উপর যে বৃত্তস্থ কোণ, প্রত্যেকটা বৃত্তস্থ কোণ সমান হবে। অর্থাৎ সমব্যাসার্ধ মানে তো সর্বসম বৃত্ত। তো সর্বসম বৃত্তের এখানে যে বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণগুলি হলো একই পরিমাণে বৃত্তচাপের উপর অপর বৃত্তের বৃত্তস্থ কোণ, তারাও পরিমাণে সমান হবে। এবার আমরা জানব কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে অবস্থিত কোণ। যে কোনো বৃত্তচাপ তার সম্মুখ ভাগে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এখানে একটি কোণ উৎপন্ন করতে পারবে। বৃত্তস্থ কোণ একটি বৃত্তচাপের উপর যেমন একাধিক বিন্দুতে তৈরি করতে পারে, কিন্তু এখানে একটি, এটা যদি ও বিন্দু হয়, এক্স ও ওয়াই, এক্স ওয়াই বৃত্তচাপ এক্স ও ওয়াই ছাড়া অন্য কোনো কেন্দ্রস্থ কোণ তৈরি করতে পারবে না। তাই কোনো বৃত্তচাপ, সংজ্ঞাটা কীরকম লেখা যায়, কোনো বৃত্তচাপ তার সম্মুখ ভাগে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। যেমন এক্স ওয়াই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ এক্স ও ওয়াই, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। পরবর্তীকালে এরকম থিওরেম বা উপপাদ্য রয়েছে, প্রমাণ করব আমরা যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই কোণটা বা এই কোণটা বা একাধিক বৃত্তস্থ কোণ থাক না কেন, প্রত্যেকটি কোণ বৃত্তস্থ কোণ পরিমাণে সমান হবে একই বৃত্তচাপের উপর অবস্থিত যেহেতু, এবং এই বৃত্তস্থ কোণগুলির ডবল হবে বা দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। পরবর্তীতে আমরা প্রমাণ করব। একটি বৃত্তের সমান বৃত্তচাপ, এদিকে যতটা বৃত্তচাপ নিলাম, এদিকে মনে করলাম ততটাই বৃত্তচাপ নিলাম, তাহলে এই বৃত্তচাপ কেন্দ্রে যে পরিমাণ বা যত মানের কোণ উৎপন্ন করবে, এই বৃত্তচাপের সমান বৃত্তচাপ যেদিকেই নিই না কেন তারা প্রত্যেকেই কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। বৃত্তচাপ যদি সমান হয় একটি নির্দিষ্ট বৃত্তের, তাহলে এই বৃত্তচাপ কেন্দ্রে যে মানের কোণ উৎপন্ন করবে অন্যান্য বৃত্তচাপ বৃত্তে একই মানের কোণ উৎপন্ন করবে। এটাও যদি হয় এক্স ডিগ্রি, এটাও হবে এক্স ডিগ্রি, যেহেতু এই বৃত্তচাপ সমান। অর্থাৎ কি বললাম, একটি বৃত্তের সমদৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে সমমানের কেন্দ্রস্থ কোণ তৈরি করে বা উৎপন্ন করে। অথবা যদি পরিধিস্থ কোণ তৈরি করত, এখানে যত মানের বৃত্তচাপ নিয়েছি তার পরিধির মধ্যে যে পরিধিস্থ কোণ উৎপন্ন করলো, অন্য সাইডে অন্যদিকে সেই দৈর্ঘ্যের বৃত্তচাপ নিব, সেটাও পরিধির মধ্যে বা বৃত্তস্থ কোণ সমান পরিমাণ তৈরি করবে। অর্থাৎ কোনো বৃত্তের
সমদৈর্ঘ্যের বৃত্তচাপ কোনো বৃত্তের সমদৈর্ঘ্যের বৃত্তচাপ সর্বদা সমমানের বৃত্তস্থ কোণ উৎপন্ন করে। অর্থাৎ এটা যতটা বৃত্তচাপ, এদিকেও যদি আমি ততটা বৃত্তচাপ নিই, তাহলে এটা যে পরিমাণ বৃত্তস্থ কোণ তৈরি করলো, এটাও সেই পরিমাণ বৃত্তস্থ কোণ তৈরি করবে। যদি এই বৃত্তচাপ সমান হয়, তাহলে এই বৃত্তস্থ কোণও সমান হবে। আমরা জ্যা দিয়েও বলতে পারি যে কোনো বৃত্তের সমমানের জ্যা, অপরদিকে আমি সমমানের জ্যা নিলাম, তাহলে সমমানের জ্যা কেন্দ্রে সমমানের কেন্দ্রস্থ কোণ তৈরি করে। জ্যাটা যদি সমমানের হয় একটি নির্দিষ্ট বৃত্তের, যতগুলা জ্যা হবে সমমানের, প্রত্যেকেই কেন্দ্রে সমপরিমাণ কেন্দ্রস্থ কোণ তৈরি করবে সমমানের, বা সমমানের বৃত্তস্থ কোণ তৈরি করবে। অথবা যদি একই ব্যাসার্ধের আলাদা আলাদা বৃত্ত হয়, সর্বসম বৃত্ত, তো এখানে যে কথাটি সত্যি, অন্যান্য বৃত্তেও সে কথাটি সত্যি। তাহলে আমরা কি লিখতে পারি? একই বৃত্তের সমদৈর্ঘ্যের জ্যা সমদৈর্ঘ্যের বৃত্তচাপ ছিন্ন করে। মানে এই যে যতটা বৃত্তচাপকে ছিন্ন করলো এক্স ওয়াই বা এক্স পি ওয়াই, এক্স ওয়াই যে এক্স পি ওয়াই বৃত্তচাপকে ছিন্ন করলো, তাহলে বলতে পারি এ বি যে যদি এর সমান দৈর্ঘ্যের হয়, তাহলে এখানকার বৃত্তচাপটাও এই বৃত্তচাপের সমান হবে। অতএব এক্স ওয়াই যে সমান যদি এ বি হয়, এক্স পি ওয়াই সমান এ কিউ বি হবে। একই বৃত্তের জ্যাগুলো যদি সমান হয়, তাদের দ্বারা ছিন্ন করা বৃত্তচাপ তারাও সমান হবে। তাই বৃত্তচাপের ক্ষেত্রে যে কথাগুলি খাটছে, জ্যার ক্ষেত্রেও সেই কথাগুলি খাটবে। মানে একটি বৃত্তে সমদৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমমানের কেন্দ্রস্থ কোণ তৈরি করে, বা কোনো বৃত্তের বা একটি বৃত্তের সমদৈর্ঘ্যের জ্যা সর্বদা সমমানের বৃত্তস্থ কোণ তৈরি করে, এই কথাগুলি খাটবে। ঠিক আছে, থ্যাংক ইউ।